আগের দিনও উদয়ন নিশীথ চর্চা অব্যাহত। নিজের ও নিশীথের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তল্লাশির চ্যালেঞ্জ উদয়ন গুহর, পাল্টা উদয়নকে আক্রমণ নিশীথ প্রামাণিকের। রাজভবন থেকে একটা কাজ করতে পারেন যে আমাদের দুজনকে, অর্থাৎ যেহেতু এই বিতর্কটা আমি প্রার্থী নই, কিন্তু বিতর্কটা আমাকে নিয়ে হচ্ছে, আমাকে এবং নিশীথ প্রামাণিককে বাড়ির বাইরে বসিয়ে রেখে আমাদের বাড়ি দুটো একেবারে সেন্ট্রাল ফোর্স দিয়ে তল্লাশি করা হোক। যার বাড়ির থেকে কোনো অবৈধ অস্ত্র, টাকা বা কোনো সমাজ বিরোধী কারো বাড়িতে পাওয়া গেলে তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হোক। আমি রাজি আছি। নিশীথ প্রামাণিক কি রাজি আছে? ভাববারও সময় নেই। উদয়ন গুহ একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস। ৭৪ বছর বয়সে উনি গুন্ডা। ৯৮-তে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর উত্তরবঙ্গের যে প্রথম শহীদ তৃণমূল কংগ্রেসের রতন বর্মন, সেই রতন বর্মন যে মৃত্যুকাণ্ড, তার ১ নম্বর আসামি উদয়ন গুহ। তো যারা তৃণমূলের কর্মীদেরকে খুন করেছে তারা আজকে তৃণমূলের মন্ত্রী। তাহলে তৃণমূল কংগ্রেসের দলটাই বা কিরকম, আর তার মন্ত্রীই বা কেমন? আর মাত্র কয়েক ঘন্টা তারপরে ভোটের অগ্নি পরীক্ষা। গতিবিধি নিয়েই কমিশনের সতর্ক বার্তার মধ্যেও উদয়ন গুহ আছেন চেনা মেজাজেই। বিতর্ক তো উস্কাচ্ছেই এবং বিতর্ক উঠছে, কিন্তু তার মাঝেও একেবারে পিকে ব্যানার্জির স্টাইলেই কিন্তু ভোকাল টনিক দিলেন কর্মীদের উদ্দেশ্যে। কি বললেন শোনাবো। ফুটবল খেলা আমরা দেখেছি, স্ট্রাইকারদের না ডিফেন্ডাররা প্রচন্ড বিরক্ত করে। বিরক্ত করলে স্ট্রাইকাররা অনেক সময় ফাউল টাউল করে। তো এই যে বিরক্ত করা সারাক্ষণ, মানে এই দায়িত্বটা কি এবার উদয়ন গুহর কাছে? যদি আমি 1 চামচ চিনি খাওয়ালে কেউ মরে যায়, তো তাকে আমি কেন পয়সা খরচ করে বিষ খাওয়াতে যাব? আমি 1 চামচ চিনি খাইয়ে দিলাম, একেবারে সুগার হাই হয়ে ফটাস করে মরে গেল। আমার নামে মামলাও হলো না, কেসও হলো না, আমার পয়সা খরচ করে বিষ কেনারও দরকার হলো না। প্রচারের ব্যস্ততা নেই, তবে ভোট পরিচালনা করতে বুথ কর্মীদের সঙ্গে বৈঠকে ব্যস্তই রইলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। আজকের দিনটা তো আরো বেশি ব্যস্ততা, কারণ সমস্ত বুথ, প্রায় 2000-এর বেশি বুথ রয়েছে। সমস্ত বুথে ঠিকভাবে পোলিং কিট পৌঁছেছে কিনা, কর্মীরা সমস্ত জায়গায় নিজেদের শেষ মুহূর্তের যে কাজগুলো রয়েছে, যেমন ভোটার লিস্ট ঠিক করে দেখা, যারা পোলিং এজেন্ট সমস্ত বুথে যাবেন তারা ঠিকঠাক মতন পৌঁছচ্ছেন কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে খবর নিচ্ছি। এক কথায় পুরো দিনটাই সমস্ত বুথ কর্মীদের সঙ্গে যোগাযোগ নিয়ে ব্যস্ত। আর এবার একটু মুর্শিদাবাদের দিকে নজর রাখতেই হচ্ছে। মুর্শিদাবাদে দুপক্ষের মারামারি, আহতদের দেখতে হাসপাতালে অধীর চৌধুরী। গো ব্যাক স্লোগান বিজেপি নেতা কর্মীদের, পাল্টা ধেয়ে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। মুর্শিদাবাদের ঘটনা নিয়ে মমতার সুর একেবারেই সপ্তমে। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথমে অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে 19 জন আহত হয়েছে, 80 আহত হয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার অন্তর্গত শক্তিপুর। বুধবার রাতে সেখানে দুপক্ষের মারামারি হয়। এতে আহত হন দুপক্ষেরই বেশ কয়েকজন। গন্ডগোল থামাতে গিয়ে আহত হন শক্তিপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায়। এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের সভা থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাটাক করলেন আপনারা, মারলেন আপনারা, করে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপি এমএলএ কে মেরেছে, কিন্তু এই ছেলেরা যে কমপ্লেন করেছে বিজেপি এমএলএ কি অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেফতার করা হবে না? রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে দাঁড়াবেন। তৃণমূল অফিস থেকে হামলা হয়েছে, তৃণমূল নেতার বাড়ির ছাদে বোতল রাখা ছিল, দায়ী বিজেপি? নাকি তৃণমূল নেতারা কি বিজেপির কথা অনুসারে কাজ করছে? মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি তো আমরা, যান তদন্ত করুন। এবং ডিআইজি সরানো হয়েছে বলে নির্বাচন কমিশনকে চাপে ফেলার জন্য প্ল্যান করে মমতা ব্যানার্জির এটা করা। শক্তিপুরে ঘটনা নিয়ে বুধবার রাতে উত্তেজনা ছড়ায় বহরমপুর মেডিকেল চত্বরে। শক্তিপুরের মারামারিতে আহতরা ভর্তি ছিলেন বহরমপুর মেডিকেলে। তাদের দেখতে যান অধীর চৌধুরী। তখন অধীরকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন বিজেপি কর্মীরা।
পাল্টা ধেয়ে যান অধীর চৌধুরী। মুহূর্তে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি ও কংগ্রেস কর্মীরা। আজকে আহত বলে, তারা অসুস্থ বলে আমি তাদেরকে দেখতে আসছি হাসপাতালের মধ্যে আমাকে চেস করছে। যিনি অন্যতম এই ধরনের পরিস্থিতি তৈরি করবার জন্য পরোক্ষভাবে দায়ী, কিন্তু তার এটা অধিকারের মধ্যে পড়ে না যে এ ধরনের বক্তৃতা করা। দিয়ে যদি সেখানে যান তো গোব্যাক স্লোগান মানুষ দেবেই। এই ঘটনার প্রতিবাদে এদিন বহরমপুরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। বুধবার মেদিনীপুরে কোতোয়ালি থানায় একটি অভিযোগ জানাতে যান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। বিজেপির দাবি, প্রথমে অভিযোগ নিতে চাননি কর্তব্যরত অফিসার। সেই সময় থানার মধ্যেই বাগবিতণ্ডায় জড়ান অগ্নিমিত্রা পল। এফআইআর রিসিভ করুন। আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা। এফআইআর রিসিভ করুন। আমি কমপ্লেইন দিচ্ছি, আপনি বাধ্য আমার কমপ্লেইন নিতে। এরপর থানার গেটে তালা লাগিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে অগ্নিমিত্রার নেতৃত্বে। পরে থানার আইসি অভিযোগ করেন। পাশাপাশি অগ্নিমিত্রা সহ 16 জনের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা করেছে পুলিশ। কর্তব্যরত পুলিশ অফিসারকে হুমকি সহ একাধিক অভিযোগে মামলা করা হয়েছে। একজন পুলিশের ইনস্টিটিউশন হয়ে বিধায়িকাকে বলেন যে এফআইআর নেবেন না, কমপ্লেন নেবেন না, আপনারা কত দূর যান আমরাও সেটা দেখব। নিউজ 18 বাংলা। ইসলামপুরের সভা থেকে মিঠুন চক্রবর্তীকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির তারকা প্রচারককে বড় গদ্দার বলেই আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিএলপিতে গিয়ে হানা দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। বল, যারা দোয়াশরা, যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা জীবন যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি। ইসলামপুর থেকে যেমন তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি আজ বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে মিঠুন চক্রবর্তী এবং প্রচার করলেন তিনি। এবং এখান থেকেই কিন্তু এবার সরাসরি জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে। আমি গদ্দার নয়, আমি ভদ্দার, আমি সর্দার, আমি সবকিছু। এই যত লোকের ভিড় বাড়বে ততই উনি উল্টো পাল্টা আরো বকবেন। আমি গদ্দার নয়, আমি ভদ্দার, আমি সর্দার, আমি সবকিছু। এই যত লোকের ভিড় বাড়বে ততই উনি উল্টো পাল্টা আরো বকবেন। আর এখানেই শেষ নয়, প্রথম দফার ভোটের আগে হালকা মেজাজে দিলীপ ঘোষ। প্রচারে কলম উপহার পেয়েও ঠাট্টার ছলে লাঠির ইঙ্গিত। পেন নয়, তার লাঠি কাজে লাগিয়ে মজায় মজায় মন্তব্য বিজেপি প্রার্থী। আমাকে একজন জন্মদিনের পেন উপহার দিয়েছেন ভুল করে। আমার পাশে ইঞ্জিনিয়ার, আমার জেলা সভাপতি আছেন, ওনার পেন লাগে, আমার হাতে তো লাঠি লাগতে সবার ভালো লাগে। মারাত্মক গরম, তাই এগিয়ে এলো গরমের ছুটি। সোমবার থেকেই গরমের ছুটি ঘোষণা রাজ্যের। দক্ষিণবঙ্গে হাঁসফাঁস অবস্থা, সকাল হতেই গা জ্বালানো রোদ। এরকম গরম আরও কয়েকদিন থাকবেই পূর্বাভাস। তাই স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রথমে ঠিক ছিল 6 মে থেকে গরমের ছুটি, সেটা এগিয়ে করা হলো 22 এপ্রিল, অর্থাৎ সামনের সোমবার। প্রচণ্ড গরমে আবহাওয়া লু হচ্ছে, তো এরা শরীর খারাপ হয়ে যাচ্ছে এদের, তো ছুটিটা ভালোই হয়েছে 22 তারিখ থেকে। এই সময় বাচ্চাগুলোর আসতে সত্যিই খুব কষ্ট হচ্ছে এবং যাওয়ার সময়ও রোদ থাকছে, ফলে দুবারই তাদের কষ্ট হচ্ছে। এই সময় যে ছুটির সিদ্ধান্ত, আমি এটাকে সমর্থন করছি।
গত কয়েকদিন ধরে তীব্র গরম, তার মধ্যে স্কুল পড়ুয়ারা একেবারে নাজেহাল, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। গরমে খুবই কষ্ট হচ্ছে, হাওয়া প্রচন্ড গরম হাওয়া বেরোচ্ছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ, গরম পড়েছে বলে এক হাতে জল এক হাতে পাকা, খুব প্রচন্ড গরম। ওইরকম জল পাকা হাতে রাখো। চিকিৎসকরাও বারবার সতর্ক করছিলেন। এখন স্কুলগুলোর উচিত যে আউটডোর যে পিটি পিরিয়ডগুলো থাকে সেগুলোকে অ্যাভয়েড করা, লাইট কালার ড্রেস পরা, জল ফ্রুট জুস এরকম খাওয়ানো বাচ্চাদের। ওরা ঠান্ডা জল খেতে ভালোবাসে, আইসক্রিম খেতে ভালোবাসে, খেলেও মানে ঠান্ডা হয়ে খাবে, যেটা সবচেয়ে বেশি সর্দি কাশি জ্বরের চান্সগুলো বাড়ে যখন গরম থেকে সাডেনলি এসে এসিতে ঢুকলো। বাড়িতে এসে এসিতে ঢোকার আগে একটুখানি নর্মাল ছায়াতে বসবে। এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনলো রাজ্য সরকার। গরম, স্কুল যেতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে যাতে। আগামী 22 তারিখ থেকে তো স্কুল ছুটি। ভালোই হচ্ছে। বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার আবেদন করেছে রাজ্য সরকার। পাহাড়ে গরম নেই, তাই সেখানে গরমের ছুটিও নেই। দার্জিলিং ও কালিম্পংয়ে স্কুল চলবে। নিউজ 18 বাংলা।